সম্প্রতি ভারতে বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা বেশ বড়সড় বিতর্ক চলছে, তাই না? হ্যাঁ, একদম। শুরুটা তো একটা সরকারি চিঠি দিয়ে, কিন্তু এখন দেখছি এর সাথে পরিচয়, নাগরিকত্ব, রাজনীতি অনেক কিছুই জড়িয়ে গেছে। ঠিক। দিল্লি পুলিশের একটা চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হলো, আর তারপর ব্যাস শুরু হয়ে গেল। হ্যাঁ, আর তারপর তো বিজেপির অমিত মালবিয়র ওই মন্তব্যগুলো পরিস্থিতি আরও গরম করে দিল। সবার আগে অফিসিয়াল লেটারগুলোতে বাংলা বাধ্যতামূলক হোক, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেখানে এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা থাকা দরকার। আজ আমরা বিভিন্ন ইউটিউব ক্লিপ, কিছু রিপোর্ট এসব ঘেটে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক কি হচ্ছে, কেন হচ্ছে। হ্যাঁ, চলুন দেখি এই বাঙালি পরিচয় বনাম জাতীয় নিরাপত্তার যে তর্কটা চলছে সেটার বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। ওই দিল্লি পুলিশের চিঠিটা, লোধি কলোনি থানা, তাই তো? হ্যাঁ, ওরা কিছু ধৃত ব্যক্তির নথি পেয়েছিল, সেগুলো বলছিল বাংলাদেশি ভাষায় লেখা, অনুবাদের জন্য বঙ্গভবনের সাহায্য চায়। আর তাতেই প্রতিক্রিয়া শুরু। স্বাভাবিক, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে। তৃণমূল তো সঙ্গে সঙ্গেই বলল এটা বাংলা আর বাঙালির অপমান। ভারতের একটা সরকারি ভাষাকে এভাবে বিদেশি বলা। কিন্তু বিতর্কটা তো আরও বাড়ল অমিত মালব্যর কথায়। উনি কি বললেন ঠিক? উনি তো বললেন বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই। কি বলছেন? ভাষা নেই? হ্যাঁ, আর বললেন জাতীয় সঙ্গীত নাকি সংস্কৃতে লেখা। এমনকি এটাও বললেন যে পুলিশ হয়তো সিলেটি বা ওইরকম কোনো উপভাষা বোঝাতে চেয়েছে যেটা ভারতের বাঙালিরা সবসময় বোঝে না। এই যুক্তিগুলো তো বেশ অদ্ভুত শোনালো। সোমবার ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবস উদযাপন হলো। মূলত বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে এবারে ২১শে জুলাইয়ের সমাবেশ হলো। শুধু ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কথা বললেন বাঙালি সংস্কৃতি, খাদ্যাভ্যাস, মনীষী, স্বাধীনতা আন্দোলন ও দুর্গাপুজো নিয়ে। ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ তুলে কিভাবে হয়নি, প্রচুর প্রতিবাদ হয়েছে। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও এর বিরুদ্ধে বলেছেন। সব মহল থেকেই বেশ জোরালো প্রতিক্রিয়া এসেছে। আচ্ছা, আর এখান থেকেই তো ওই অভিযোগ পাল্টা অভিযোগের পর্বটা শুরু হলো, তাই না? ওই যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার ব্যাপারটা। ঠিক। তৃণমূল আর অন্য সমালোচকরা বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে, যেমন ধরুন কর্ণাটকে, বাংলাভাষী শ্রমিকদের ইচ্ছে করে হেনস্থা করা হচ্ছে। তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং অনেক সময় বৈধ পরিচয়পত্র, আধার কার্ড এসব থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে জোর করে, যাকে বলছে পুশব্যাক, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই পুশব্যাক কি জোর করে বর্ডার পার করে দেওয়া? সেরকমই অভিযোগ। বিভিন্ন সূত্রে বলছে প্রায় ১,০০০-১,৫০০ লোককে নাকি এভাবে ফেরত পাঠানো হয়েছে। যদিও সরকারিভাবে কিছু বলা হয় না, মুখ্যমন্ত্রী তো এটাকে বাঙালি অস্মিতার উপর আক্রমণ বলছেন। কিন্তু বিজেপির দিক থেকে কি বলা হচ্ছে? তারা কি অভিযোগ মানছে? না, তারা একদম মানছে না। তাদের বক্তব্য খুব স্পষ্ট, তারা ব্যবস্থা নিচ্ছে শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। কোনো ভারতীয় নাগরিককে হেনস্থা করা হচ্ছে না। তারা কি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বাংলার পার্থক্যর কথাটাও বলছে? হ্যাঁ, অমিত মাল্লাদিয়ার টুইটেও তো সেটার উল্লেখ ছিল। তাদের পাল্টা অভিযোগ আবার তৃণমূলের দিকে, যে তারা ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। তাহলে একদিকে ভাষার অপমান, হেনস্থর অভিযোগ, অন্যদিকে অবৈধ অনুপ্রবেশ রোখার যুক্তি। বেশ জটিল পরিস্থিতি। এর কোনো প্রভাব কি প্রশাসনিক স্তরে পড়েছে তো। যেমন ধরুন কলকাতা পুরসভা বলল না, দোকানে বা হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করতে হবে। কলকাতা পুরসভাতে নয়, পশ্চিমবাংলার যত পুরসভা রয়েছে, যত পঞ্চায়েত রয়েছে, প্রত্যেক জায়গায় বাংলা বাধ্যতামূলক করা হোক, এমনটাই কিন্তু বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। এবং পাশাপাশি কলকাতা পুরসভার এই সিদ্ধান্তে খুশি হতাম। তো বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা হচ্ছে বিজেপির ন্যারেটিভ, যে যারা বাংলায় কথা বলবে তারাই বাংলাদেশি। বাংলা বাঙালিকে হেট করে, ঘৃণা করে, তারা মনে করে যে বাঙালিরা এই ভারতবর্ষের মানুষ নয়। হ্যাঁ, শুনেছি। সেটা নিয়ে মানুষ কি বলছে? মিশ্র প্রতিক্রিয়া, বুঝলেন তো। কেউ কেউ বলছেন খুব ভালো উদ্যোগ, আবার কেউ কেউ বলছেন এভাবে জোর করে চাপিয়ে না দিয়ে বাংলার ব্যবহারিক গুরুত্ব বাড়ালে ভালো হতো। আচ্ছা, এই ভাষার বিতর্কের পাশে নাগরিকত্ব নিয়েও তো একটা চিন্তা দানা বাঁধছে। ওই যে ভোটার তালিকা সংশোধন, এসআইআর। ঠিক ধরেছেন। এসআইআর বা ভোটার তালিকার যে ইন্টেন্সিভ রিভিশন চলছে, সেটা নিয়েও একটা ভয় তৈরি হয়েছে। বিহারে যেমন ৬৫ লক্ষ নাম বাদ গেছে। ৬৫ লক্ষ? হ্যাঁ,
তো অনেকে আশঙ্কা করছেন এটার আড়ালে ভাষিক বা ধর্মীয় সংখ্যালঘুদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হতে পারে। মানে পুরো ব্যাপারটা শুধু ভাষার অপমান বা অনুপ্রবেশের মধ্যে আটকে নেই, আরও গভীরে যাচ্ছে। একদম। আর দেখুন, এই আলোচনায় বাংলার বিভিন্ন টোন বা উপভাষার কথাও আসছে, খাইসো, যাইসো বা সিলেটি। হ্যাঁ, অমিত মালব্য তো সেদিকেই ইঙ্গিত করছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্য তো খুব স্বাভাবিক, তাই না? সব বড় ভাষারই থাকে। তা তো বটে। কিন্তু সেই বৈচিত্র্যকে ব্যবহার করে একটা ভাষাকে বিদেশি বলা বা সেই ভাষায় কথা বলা মানুষদের সন্দেহের চোখে দেখা, এখানেই আপত্তিটা উঠছে। এই আজকে অফিস দিনের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাপের মধ্যে এই এখানে হিন্দিভাষী সংখ্যালঘুরা রয়েছেন, তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এটাই বাংলা, এটাই বাংলার সম্প্রীতি, এটাই বাংলার সংস্কৃতি। কেউ কেউ তো এর পেছনে একটা বৃহত্তর মানে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এর এজেন্ডাও দেখছেন। তাহলে সব মিলিয়ে আমরা দেখছি যে এই বিতর্কটা আসলে অনেকগুলো স্তর জুড়ে রয়েছে: ভাষা, পরিচয়, নাগরিক অধিকার, নিরাপত্তা আর তার সাথে রাজনীতি। ঠিক। একদিকে ভাষার প্রতি টান, বাঙালির পরিচিতি রক্ষার প্রশ্ন, আর অন্যদিকে জাতীয় নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ আটকানোর যুক্তি। এই দুটো বিষয় যখন মুখোমুখি হয় তখন পরিস্থিতি তো জটিল হবেই। এবং এটা ভারতের মতো একটা বহুভাষিক যুক্তরাষ্ট্রীয় দেশের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। মানে কোন ভাষায় কথা বললে বা কোন রাজ্যের মানুষ হলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এটা তো খুব বিপজ্জনক প্রবণতা। একদম। এখানেই হয়তো আমাদের মূল প্রশ্নটা থেকে যায়। যে দেশে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়েছে, সেখানে একটা ভাষাকে একটা বিশেষ দেশের সাথে জুড়ে দেওয়া বা সেই ভাষার জন্য কাউকে সন্দেহ করা, এটা কতটা যুক্তিযুক্ত? আর এই ঘটনাগুলো আগামী দিনে আমাদের দেশের যে বহুত্ববাদী চরিত্র তার উপর কী প্রভাব ফেলবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়।